সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা তোমাদের ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি বলে যে ফিকশনটা রয়েছে সেটাকে নিয়ে ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, ফিকশন বলছি কারণ এটা কিন্তু কোনো শর্ট স্টোরি নয়, এটা একটা লং স্টোরি যাদেরকে আমরা ফিকশন বলে থাকি। ওকে, তো আজকের ক্লাসে আমরা গার্ডেন পার্টি নিয়ে আলোচনা করব। গার্ডেন পার্টি বিস্তারিত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে প্রথমে আমরা জেনে নেব ক্যাথরিন ম্যানসফিল্ড কে ছিলেন এবং তার কয়েকটা টুকিনাটি তথ্য আমরাও জেনে নেব। তারপর প্রত্যেকটা লাইন ধরে ধরে খুব মজার সাথে আমরা এই পাঠটা আলোচনা করব তোমাদের সঙ্গে। তো চলো আমরা আজকের পড়াটা শুরু করি। বেশ, গার্ডেন পার্টি, তাই তো? মানে পার্টি পার্টি নামটা শুনলে আমাদের মনটাতে একটু খুশি হয়ে যায়। পার্টি বলে কি হয়, নর্মালি আমাদের দিকে দেখো, পার্টি বলতে তো আমরা কি বুঝি, আমাদের দিকে পার্টি মানে একটু হই হুল্লোড়, হ্যাঁ, নাচ গান এসব হবে। আমাদের কালচারে হয়তো বা পার্টি কালচার অতটা নেই, ঠিক আছে, কিন্তু বিদেশ মানে বেসিক্যালি আমেরিকান বলো কিংবা ইংল্যান্ড বলো, এদের দিকে পার্টি কালচারটা একটু বেশি। আর পার্টি কালচারটা কাদের মধ্যে বেশি? আমাদের দিকেও আজকাল পাশ্চাত্য শিক্ষার প্রভাবে পার্টি কালচার আসছে, কিন্তু এই পার্টি কালচারটা কাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে? আমার তোমার মধ্যে কি রয়েছে? নেই। আছে কাদের মধ্যে? একটু সমাজে অ্যারিস্টোক্রেটিক ব্যক্তি, যারা উচ্চ বর্গের ব্যক্তি যাদেরকে বলা হয়, ঠিক আছে, মানে একটু ওই যারা স্টাইল করে চলাফেরা করে, হ্যাঁ, উফ কি গরম, এইভাবে যারা বলে, তো তাদের মধ্যে আর কি পার্টি ব্যাপারটা আছে। তো আমাদের এখানে যে গল্প, সেখানে উফ কি গরমদেরই একটা পার্টি, মানে একটু অ্যারিস্টোক্রেটিক ব্যক্তিবর্গ ছাড়া। এবার গার্ডেন পার্টি, গার্ডেন পার্টি বলতে নর্মালি ছোট পার্টিকে বোঝায়। আমরা পার্টি বলতে লাউড মিউজিক বাজবে কিংবা অন্য কোনো হল রুমে হবে এইগুলো বুঝি, কিন্তু গার্ডেন পার্টি বলতে বাগানের পার্টি, বেসিক্যালি একটু খাওয়া দাওয়া হবে অল্প স্বল্প, আর একটু ওই তাবু টাবু খাটিয়ে হয়তো বা একটু নাচ গান হতে পারে, এই ধরনের যে পার্টি, দ্যাট ইজ কল্ড গার্ডেন পার্টি। এইবার গার্ডেন পার্টি ডেফিনেশন জানলাম, লেখা কার, লেখক বা লেখিকার নাম কি? ক্যাথরিন ম্যানসফিল্ড। মানুষের মাঠ, মানে গরু চড়ার মাঠ নয়, মানুষের মাঠ। যাই হোক, ক্যাথরিন ম্যানসফিল্ডের পরিচয় সম্বন্ধে দু চারটা কথা আগে জেনে নিই, যেমনটা আমি বলি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময়। তো ক্যাথরিন ম্যানসফিল্ড কে ছিলেন, চলো বলা হচ্ছে দেখো, জন্মগত অক্টোবর 14, 1888, 1888। রাইট সাইডে ছবিটা রয়েছে লেখিকার, দেখে নাও। এটা তার ইয়ং এজে, এবং মৃত্যু হয়েছে কবে? 9th জানুয়ারি 1923। সো বেসিক্যালি কিন্তু খুব যে বিশাল কিছু বয়স বেঁচেছিলেন তা নয়। এই ক্যাথরিন ম্যানসফিল্ড মূলত মডার্ন জেনারেশনের লেখক, হ্যাঁ, মানে মডার্ন এরা, অর্থাৎ আমাদের ইংরাজি সাহিত্যটাকে যে কয়েকটা এজে ভাগ করা হয়, তার মধ্যে মডার্ন এজের রাইটার হচ্ছেন কে? ক্যাথরিন ম্যানসফিল্ড। এই ক্যাথরিন ম্যানসফিল্ডের মতো আরেকজন বিখ্যাত লেখিকা আছেন, যার নাম হচ্ছে ভার্জিয়ানা উলফ, মানে ভার্জিয়ানা নেগ্রে, মানে নেগ্রে মানে টাইটেলটাই উলফ, ঠিক আছে। তো ভার্জিয়ানা উলফ কিন্তু এই ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হতেন, এবং ভার্জিয়ানা উলফ তার একটা লেখায় বলেছিলেন যে তিনি নাকি সব থেকে বেশি যদি কোনো লেখক বা লেখিকার প্রতি জেলাস ফিল করে থাকেন, সেটা হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড। মানে তার লেখার শৈলী এত সুন্দর, একটা পুরো জীবনকে তুলে ধরতে পারতেন। আমাদের গল্প বা গল্প বলবো না, বেসিক্যালি রাদার ফিকশন বলবো। ফিকশন সেটা যদি আমরা বলি বা পড়ি আর কি, তো সেখানে দেখতে পাবো প্রধান যে চরিত্র তার কিভাবে বিকাশ হচ্ছে, প্রধান চরিত্রের সাইকোলজিক্যাল গ্রোথ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। গ্রোথ মানে শুধুমাত্র দৈহিক বিকাশ নয়, সাইকোলজিক্যালও একটা বিকাশ ঘটে, ঠিক আছে। এই গোটা গল্পে আমাদের প্রধান চরিত্রের বয়সটা কিন্তু একই থাকছে, অর্থাৎ বয়সগত কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু তার মানসিক পরিবর্তন ঘটছে, অর্থাৎ সে পরিণত হচ্ছে। এটা কিন্তু দেখতে পাবে গোটা গল্প জুড়ে। এবার ক্যাথরিন ম্যানসফিল্ডের জন্মটা কোথায়? ক্যাথরিন ম্যানসফিল্ডের জন্ম হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড, হ্যাঁ, অর্থাৎ এই প্রথমবার, হয়তো তোমরা প্রথমবার এতদিন পড়াশোনা করছো, এই প্রথমবার কোনো আউট অফ আমেরিকা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড এই জায়গাগুলো ছাড়া প্রথমবার কোনো লেখক পেলে, ইভেন নিউজিল্যান্ড থেকে তো প্রথমবার পেলে, এটা আমি বলতেই পারি। তো নিউজিল্যান্ডের লেখিকা ছিলেন ক্যাথরিন ম্যানসফিল্ড। এবার কি বলা আছে দেখো, at first glance ক্যাথরিন ম্যানসফিল্ডস 1922 শর্ট স্টোরি দ্য গার্ডেন পার্টি, অর্থাৎ গার্ডেন পার্টি পাবলিশ হয়েছিল কত সালে? 1922 সালে, এটা আমরা লিখে রাখবো, পাবলিশড ইন 1922, অর্থাৎ ক্যাথরিন ম্যানসফিল্ড যে বছর মারা যাচ্ছেন তার আগের বছর পাবলিশ হয়েছে।
এইবার এই গল্পটাকে মানে দ্য গার্ডেন পার্টিটাকে অনেক সময় বলা হয়ে থাকে এটা নাকি ক্যাথরিন ম্যানসফিল্ডের নিজের জীবনের গল্প। নিজের জীবনে একটা ছায়া পাওয়া যায় এক্স্যাক্টলি। এই গল্পের যে প্রোটাগনিস্ট, তার নাম আমরা একটু পরে জানবো, সেই প্রোটাগনিস্টের জীবন কাহিনী যখন আমরা জানবো, দেখতে অবশ্যই একটা বড়লোক বাড়ির মেয়ে। বড়লোক বাড়ি মানে অভিজাত পরিবারের মেয়ে। এবার সেই বড়লোক বাড়ি পরিবারের মেয়েরা সমাজের নিচুবর্গীয় মানুষদের সঙ্গে অতটা মিলিত হতে পারে না, বা মিলিত হওয়ার সুযোগটা পায় না, তা বাড়ির লোক সেভাবে মিলতে দেয় না। ক্যাথরিন ম্যানসফিল্ডও একজন রিচ ব্যবসায়ী মানে বিজনেসম্যানের কন্যা ছিলেন। তারও জীবনটা কিন্তু ওই ছোট্ট একটা বাগান বলো কিংবা ওই একটা লাক্সুরিয়াস বিল্ডিং বলো, তার মধ্যেই আবদ্ধ ছিল। বাইরের জগৎটাকে সেভাবে তিনি দেখতে পেতেন না। তাই প্রধান চরিত্রের মধ্য দিয়ে বা প্রোটাগনিস্টের মধ্য দিয়ে ক্যাথরিন ম্যানসফিল্ড নিজের জীবনে আক্ষেপগুলো এখানে তুলে ধরেছেন। তবে শুধুই কি আক্ষেপ আছে? না, বিভিন্ন রকম রোমাঞ্চ আছে, প্রেম আছে, সমস্ত কিছু কিন্তু এই লেখাটার মধ্যে আছে। দেখতে হবে কিভাবে মানসিক বিকাশটা ঘটছে। এইবার আমরা এর প্রধান যে চরিত্রগুলো রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? গল্পের অনেকগুলো চরিত্র রয়েছে, তার মধ্যে প্রধান চরিত্রগুলোর নাম আমি এখন বলছি। দুটো পার্টে ভাগ। গল্প পরিচালিত হচ্ছে সমাজের দুটো স্তরে, এক আপার ক্লাস পিপল অ্যান্ড দ্য সেকেন্ড লোয়ার ক্লাস পিপল। আপার ক্লাস পিপলের মধ্যে যেটা অলরেডি জেনে গেছি যে আমাদের প্রোটাগনিস্ট পড়বে, তাহলে সেই প্রোটাগনিস্ট যে পরিবারের অংশ, সেই পরিবারটার নাম কি, মানে ফ্যামিলিটার নাম কি? সেরিডন ফ্যামিলি। মানে মাথার যন্ত্রণা ওষুধ নয় সেরিডন, সেটা ভেবো না, ঠিক আছে? সেরিডন একটা টাইটেল, ঠিক আছে? যদিও মাথার যন্ত্রণা ওষুধের নামে পরিবারের নাম হলো, বড়লোকের পরিবারে মানুষের মাথার যন্ত্রণাটা বেশি হয়, মানে মানসিক যন্ত্রণা, যেটা নোবেল লেকচারে তোমরা পড়েছিলে। এই সেরিডন ফ্যামিলির প্রধানকে মিস্টার অ্যান্ড মিসেস সেরিডন, তাদের নাম কিন্তু আমরা পাবো না, অনলি মিস্টার অ্যান্ড মিসেস সেরিডন। তাদের 4 সন্তান সন্ততি বলা যায়। সন্তান সন্ততিদের প্রথম নাম কি? লরা। না না, যেটা ভাবছো সেটা নয়, হ্যাঁ লরা। এরপর তাদের আর এক বোন আছে, তার নাম কি? মেঘ, MEG, মগ বলে দিও না, ঠিক আছে? তারপর এটার নাম কি? জোস। না জোস নয়, ওর এসটা সাইলেন্ট, ঠিক আছে? মানে বেশি জোসে চলে এসো না, ওর এসটা সাইলেন্ট, ওটা উচ্চারণ হচ্ছে জো। আর সব শেষে আছে এদেরকে বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা লরি, মানে ওর নাম হচ্ছে লরি, ঠিক আছে? এই লরি হলো একমাত্র ছেলে এদের পরিবারে। লরি 3 দিদিকে বয়ে নিয়ে যাবে, ঠিক আছে? লরি আমাদের পুত্র সন্তান। টোটাল 4 জন। এক হচ্ছে গিয়ে লরা, 2 হচ্ছে গিয়ে মগ মানে মেঘ, 3 হচ্ছে গিয়ে জোস মানে জো, আর 4 নম্বর হচ্ছে গিয়ে লরি। তাহলে এটা গেলো সেরিডন ফ্যামিলি। টোটাল এখনো পর্যন্ত মূল মেম্বার 6 জন, 4 জন সন্তান সন্ততি, মিস্টার অ্যান্ড মিসেস সেরিডন। এরা আপার ক্লাসের প্রধান চরিত্র। এছাড়াও কিছু ছোট ছোট চরিত্র আছে, সেগুলো একটু পরে আলোচনায় আসছি। এবার লোয়ার ক্লাসটায় আসি, অর্থাৎ আরেক যে ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলির নাম কি? স্কট ফ্যামিলি, SCOTT। ওকে, স্কট ফ্যামিলি প্রধানকে মিস্টার স্কট অ্যান্ড মিসেস স্কট, এনাদেরও নাম কিন্তু দেওয়া নেই। মিস্টার এবং মিসেস স্কট এই দুজন ব্যক্তি, এবং গল্পটা সারাউন্ডেড হচ্ছে বা গল্পটা দুটো ভাগে পরিচালিত হচ্ছে। প্রথম ভাগে গার্ডেন পার্টির অ্যারেঞ্জমেন্টটা দেখানো হচ্ছে, কিভাবে আয়োজন হচ্ছে। দ্বিতীয় ভাগে দেখানো হচ্ছে যে কিভাবে এই আয়োজনটা অন্য আর একটা ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। অন্য ঘটনাটা কি? এই স্কট ফ্যামিলির যিনি প্রধান অর্থাৎ মিস্টার স্কট, তার মৃত্যু ঘটছে। কিসে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এবং সেই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে মৃত্যুটা কিভাবে এই বড়লোকি পরিবারের গার্ডেন পার্টিতে প্রভাব ফেললো, বা আদৌ কি কোনো প্রভাব ফেলেছিল, সেটাকে নিয়ে পুরো গল্পটা পরিচালিত হয়। তাহলে গল্পটা দুটো সেপারেট ডিভিশন। একটা ডিভিশন গার্ডেন পার্টির আয়োজন, আর একটা ডিভিশন স্কট ফ্যামিলিতে দুঃখের আয়োজন। দুঃখের আয়োজন না, মানে দুঃখের আগমন। এবং এই দুটোকে মার্চ করে দেওয়া হয়েছে, একটার কারণে আর একটার উপর প্রভাব পড়ছে কিনা। ওকে, এবার দেখো একটা সত্য কথা বলতে, এই দুনিয়ায় সব থেকে সত্য কথা কি? মৃত্যু। মৃত্যু তো আসবি, সবাই জানি, আমরা বহুবার পড়া থেকে বহুবার পড়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই মৃত্যুও যেন একটু সামহাও কি বলতো, ওই ক্লাস ডিভিশনটাকে মেনটেন করে। বড় লোকেদের মৃত্যু হয়, গরিব লোকেদের মৃত্যু হয় দুরকম ভাবে। কিরকম? বড় লোকেদের মৃত্যু কিন্তু একবার হয়, কখন বলতো? ওই যেটা একবারে প্রাণ ত্যাগ করে চলে যাওয়া হয়। কিন্তু গরিব লোকেদের মৃত্যু প্রত্যেক দিন হয়। কিভাবে প্রত্যেক দিন মৃত্যু হয়? কিভাবে বাঁচে স্যার? প্রত্যেক দিন মৃত্যু হয় মানে তারা গরিবত্বের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে, প্রপার্টির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে, মানে দারিদ্রতার সঙ্গে লড়াই করে বাঁচাটাও তো একটা মৃত্যু। নিজের সঙ্গে নিজে লড়াই করে বাঁচা, অর্থাৎ একদিন রাত্রে ঘুমিয়ে পরের দিন ওঠাটা, নতুন জীবন পাওয়া তার কাছে। বেশ, এইবার
মোটামুটি ক্যারেক্টার স্কেচ আমরা জানলাম, ডাইরেক্ট টেক্সটে চলে যাব। এবার সবাই নিজের নিজের বইটা খোলো এবং টেক্সটটাকে ফলো করো। বেশ, চলো। অনেকগুলো পেজ আছে, প্রথম হচ্ছে এটা কথা। হ্যাঁ, তোমরা একবার করে পড়বে গল্পগুলো, আমি পড়িয়ে দেবো তারপর। চলো। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডল। অবশেষে আবহাওয়া ছিল একেবারে আদর্শ আবহাওয়া বা মনোরম আবহাওয়া বলা যায় যাকে। কিসের জন্য আদর্শ বা কিসের জন্য মনোরম, আমরা প্যাসেজের সাথে কন্টিনিউ করব। They could not have had a more perfect day for a garden party if they had ordered it. এবার এইখানে একটা লিটারেরি ডিভাইসের প্রয়োগ করা হয়েছে, দ্যাট ইজ কল্ড হাইপারবোল। আমরা এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ প্রত্যেকে পড়েছিলাম যে আজকের দিনটার মতো সুন্দর দিন আর কখনো হতে পারে না। এখানেও সেই তেমন কথাটাই বলা হলো যদি তারা অর্ডারও করে তাহলে আজকের দিনটার মতো সুন্দর দিন আর পাবে না। দেখো, বড় লোক তো, ওরা অর্ডার করলে অনেক কিছুই পেতে পারে, মানে টাকা পয়সার যদি অভাব না থাকে, বড় লোক বলাটা ভুল, টাকা পয়সার যার অভাব নাই তারা সব কিছুই আনতে পারে। চাইলে তো আবার টাকা পয়সা দিয়ে ভগবানকেও পেয়ে যেতে পারে, সেটা আলাদা কথা। হ্যাঁ, তাই বলা হচ্ছে যদি অর্ডারও করা হয় তাহলে এমন দিনও পাওয়া যাবে না। উইন্ডলেস ওয়ার্ম দ্য স্কাই উইদাউট আ ক্লাউড। উইন্ডলেস অর্থাৎ বাতাসহীন, ওয়ার্ম আজকের দিনটা বেশ উষ্ণ। দ্য স্কাই উইদাউট আ ক্লাউড, আকাশে এক ছিটে ফোটাও মেঘ নাই। তার মানে আমাদের মনে হতে পারে স্যার উষ্ণ দিন বেছে নেবে পার্টির জন্য, এর কেমন গরম প্যাচপ্যাচে, দূর খেয়ে দিয়ে হজম হবে না স্যার, বাঙালি একটু খাওয়া দাওয়া ভালো না হলে হয় না। কিন্তু বাবা এ তো তোমার ভারতবর্ষ নয়, এটা নিউজিল্যান্ড। হ্যাঁ, তো নিউজিল্যান্ডে কি হচ্ছে না, ওখানকার ওয়েদারটা ওই কাইন্ড অফ আমেরিকা ইংল্যান্ডের মধ্যেই ধরতে পারো, মানে উষ্ণতাটা তুলনামূলক কম থাকে, অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন ভাব থাকে। কিন্তু আজকের দিনটা আইডিয়াল ডে, সব রকম ভাবে সুন্দর। Only the blue was veiled with a haze of light gold, as it is sometimes in early summer. এখানে শব্দ প্রয়োগ করা হয়েছে, এটাকে বলা হয়, এটাও কিন্তু একটা লিটারেরি টার্ম, হ্যাঁ, মানে পার্ট ফর দ্য হোল বলা হয়, দ্যাট ইজ কল্ড সিনেকডকি। দেখো এখানে একটা শব্দ দেওয়া আছে ব্লু। ব্লু বলতে কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে কুয়াশাকে। মনে করে দেখো, তোমরাই পড়েছিলে পসিবলি ক্লাস 8-এ একটা কবিতা ছিল, ব্লু শব্দটা প্রয়োগ করেছিলেন, ব্লু মিস্ট। তাহলে এই ব্লু শব্দ বলতে কুয়াশাটাকে বোঝানো হয়েছে, ঠান্ডার দিন একটু হালকা কুয়াশা আছে। আর্লি সামার মানে হালকা গ্রীষ্মকালে যেমনটা হয়ে থাকে, অল্প অল্প গরম পড়লে তেমন ওয়েদারটা আজকে। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, অর্থাৎ মালি সেই ভোরবেলা থেকেই উঠে আছে। আজকে গার্ডেনের পার্টি হবে, মালি তো দায়িত্ব বেশি, ধরো বাগানটাকে সাজাতে হবে তো। মোয়িং দ্য লনস অ্যান্ড সুইপিং দেম। আচ্ছা, মোয়িং মানে হচ্ছে ছাঁটাই করা। হ্যাঁ, মানে গার্ডেনার কি করছে, ছাঁটাই করছে। লন মানে তৃণভূমি, বাগানের যে বিস্তৃত খোলা যে জায়গাটা, অর্থাৎ ঘাসময় জায়গা, সেটাকে তো বলা হয় লন। তো সেই লনটা সে আজকে ছাঁটাই করছে। অ্যান্ড সুইপিং দেম, এবং সেগুলো ঝাড় দিয়ে দিচ্ছে, অর্থাৎ ঘাসগুলো কাটার পর যেগুলো ছেটে বেরিয়েছে ঝাড় দিয়ে দিচ্ছে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্লাড রোস্টেস হোয়ার দ্য ডেইজি প্লান্টস হ্যাড বিন সিমড টু সাইন। এবং কতক্ষণ পর্যন্ত ঝাড় দিচ্ছে, যতক্ষণ না সেই অন্ধকার মতো যে সমতল বা গোলাকার যে অংশ, জায়গাগুলো যেগুলোতে ডেইজি গাছগুলো ছিল সেগুলো ঝলমল করছে। অর্থাৎ ডেইজি বলতে একটা ফুল, তো ডেইজি ফুলের গাছগুলো যেগুলো বড় হয়ে গেছিল, তো সেইগুলো কাটার পর ওই জায়গাটা আলোয় ঝলমল করছে। তো যতক্ষণ না ঝলমল করছে, অর্থাৎ নোংরাগুলোকে সব সরানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে সেখানে ঝাড় দিচ্ছিল। অ্যাজ ফর দ্য রোজেস, যদি গোলাপের কথা বলি, ইউ কুড নট হেল্প ফিলিং দে আন্ডারস্টুড দ্যাট রোজ আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টিস। কি বলা হচ্ছে, যদি গোলাপের কথা বলি, মানুষজন গোলাপ চিনতে কোনোদিন ব্যর্থ হয় না, ব্যর্থ হবে নাকি? গোলাপটাই তো কি বলা হচ্ছে, যে ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট গার্ডেন পার্টি, এটাই তো একমাত্র ফুল যেটা গার্ডেন পার্টিতে লোকজনদেরকে আকৃষ্ট করবে। তাই তো, আকৃষ্ট করবে না? তোমরা গোলাপ নিয়ে প্রপোজ করতে যাও না, দেখো দেখি, যাও নাকি একটা করবি ফুল নিয়ে প্রপোজ করতে, গিয়ে দেখো দেখি,
তারা করবে, বলবে আর ফুল নাই বাজারে, একটা 10 টাকা দিয়ে তুমি গোলাপ নিয়ে আসতে পারেন, করবি ফুল নিয়ে এসছো, তো হবে না। গোলাপ আকৃষ্ট করে, তার জন্যই না গোলাপ দিয়ে প্রপোজ করা হয়। তাহলে বলছে গোলাপ হলো একমাত্র ফুল যেটা সকলকে আকৃষ্ট করে, বিশেষ করে গার্ডেন পার্টি তো করবি। আর সবাই একমাত্র ওই ফুলটাকেই চেনে, বাকি কি ফুল চিনলো না চিনলো কিচ্ছু যায় আসে না, কিন্তু গোলাপ চেনে না এমন কেউ নাই, গোলাপ সবাই চেনে। এরপর কি বলা হচ্ছে, hundreds, yes, literally hundreds had come out in a single night. শত শত ফুল, হ্যাঁ প্রকৃতপক্ষে শত শত ফুলই এক রাত্রে ফুটে গেছে গোলাপ, ঠিক আছে। দ্য গ্রিন বুশেস bowed down as though they had been visited by archangels. গ্রিন বুশেস, ওই যে সবুজ ঝোপঝাড়গুলো বা গাছগুলোর কথাই বলি, সেগুলো এমন ভাবে bow down অর্থাৎ মাথা নত করছে যেন তারা আর্চ এঞ্জেলস বা স্বর্গের দূতদের দেখেছে, মানে কাইন্ড অফ ভগবানই ধরে নাও। আমরা যেমন ঈশ্বরকে দেখলে প্রণাম টনাম করি, তেমনি ওদের দেশের কালচার কি দেখবে, ওরা ওই মাথা ঝোঁকাবে, যে ক্যাপ্টেন বা উচ্চপদস্থ ব্যক্তি যারা হয়, আর্মি সোলজার যারা হয়, টুপি খুলে মাথা ঝোঁকাতে হয়, এটা ফর রেসপেক্ট। তো এইখানেও গাছগুলো যেন রেসপেক্ট দিচ্ছে আর্চ এঞ্জেল বা ঈশ্বরকে মাথা ঝুঁকিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি কি তারা মাথা ঝুঁকিয়ে রেসপেক্ট দিচ্ছে? মাথাটা কেন ঝুঁকে গেছে তাদের? গোলাপ ফুল ফুটেছে, অর্থাৎ তাদের মাথাটা ভারী হয়ে গেছে। যেমন গাছে ফল এলে গাছে ডালগুলো নুয়ে পড়ে, তেমনি ফুল এলেও ডালগুলো তো নুয়ে পড়বি। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, সকালের খাবার তখনও খাওয়া শেষ হয়নি। বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কিউরি, অর্থাৎ কি বলা হচ্ছে, ব্রেকফাস্ট তখনও শেষ হয়নি, তার আগেই লোক চলে এসেছে মার্কিউরি বা তাঁবু খাটাতে। হ্যাঁ, গার্ডেন পার্টিতে কি হয়, তাঁবু খাটানো হয়। গার্ডেন পার্টিতে ওদের দেশে যে কালচার, সেখানে ছোট ছোট টেন্ট করা হয় বা তাঁবু করা হয়, বা একটা বড় টেন্ট থাকে, সেই টেন্টে সবাই মিলে বসে, খাবার দাবার খায়, আড্ডা দেয়, গল্প করে, গান চলে, নাচ চলে, এইভাবেই ওদের পার্টিটা ওরা সেলিব্রেট করে। তো যাদের উপর দায়িত্ব দেওয়া আছে, মানে আমরা যাদেরকে ওই ডেকোরেশনের লোক বলি, তারা কি হয়েছে, চলে এসেছে আগেই, ব্রেকফাস্ট শেষ হওয়ার আগেই, তাদের তো কাজ বেশি আছে। ধরো, where do you want the mark you put, mother? এইবার গল্পের প্রোটাগনিস্ট প্রথমবার কথা বলছে। প্রোটাগনিস্ট মিন্স প্রধান চরিত্র, অর্থাৎ লরা। লরা কি বলছে, যে মা তাঁবুটা কোথায় খাটাবে, জিজ্ঞেস করছে। এবার মায়ের কি উত্তর, মাই ডিয়ার চাইল্ড, ইটস নো ইউজ আস্কিং মি, বলছে ওই আমার সন্তান, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আই এম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার। আমি মনস্থির করেছি, ডিটারমাইন্ড মানে মনস্থির করেছি, যে এবছর সব কিছু তোমাদের হাতে ছেড়ে দেবো বাছা, আমি আর এবছর কিছু দেখবো না, একটু মানে ঠান্ডায় থাকবো, রিল্যাক্স হয়ে থাকবো, হ্যাঁ দায়িত্বপত্র নিচ্ছি না, এবছর তোমরাই সব করো। ফরগেট আই এম ইউর মাদার, ভুলে যাও আমি তোমাদের মা, মানে একবারে ভুলে যেতে বলছে না। হ্যাঁ, এখন যদি আমাদের মতো ছেলে হয়, হ্যাঁ তোমাদের মতো একটু বদ ছেলে হয়, বলে আচ্ছা ভুলে গেছি, তুমি আমার মা, এসো তুমি আমার বন্ধু, দিয়ে ব্যাস বন্ধুর সাথে যে কথাগুলো হয় এখন বলতে লেগে গেলে, ব্যাস মা তো তখন তেতে লাল হয়ে যাবে। যাই হোক, মা বলছে ভুলে যাও আমি তোমাদের মা। ফরগেট আই এম ইউর মাদার, ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, আমাকে একজন সম্মানীয় অতিথি হিসেবে ট্রিট করো। মানে মা একদম ট্রিট ভালোভাবে নিতে চাইছে, সব দায়িত্ব ঝেড়ে ফেলে দিচ্ছে, দিয়ে বলছে আমি আজকে অতিথি গো, মিষ্টি দাও, জল দাও, খেতে দাও, অতিথি এসেছি, আমি বাপু কিছু জানি না, যা করবে তোমরা বুঝে না, তোমাদের পালা। এরপর কি হচ্ছে, বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন। তখন মা বলছে যে মেঘ পারবে না, বুঝলে, মেঘ ওই লোকগুলোকে সুপারভাইজ অর্থাৎ পরামর্শ দিতে পারবে না বা ওদেরকে দেখাশোনা করতে পারবে না কি কাজকর্ম করবে। She had washed her hair before breakfast. ব্রেকফাস্টের আগে মেঘ তার চুল ধুয়েছে। দেখো আমরা মেয়েরা, মানে আমি নয়, মানে এখানে যারা মেয়ে আছে, তো কি বলা হচ্ছে, যে তারা কি করে, ধরো একটা বেশ অনুষ্ঠান বাড়িতে যাবে, ঠিক আছে, একটা বেশ ভালো করে চুলটা শ্যাম্পু করবে, হ্যাঁ কি যেন শ্যাম্পু করা চুল হাওয়ায় উড়াই দিলি, একটা গান চলবে পেছনে, তাই তো। যাই হোক, মেয়েরা একটু শ্যাম্পু ট্যাম্পু করতে তো ভালোবাসে, আর একটু বিয়ে বাড়ি হলে মেহেন্দি টেহেন্দি করবে, পার্টিতে করতেই পারে, তাদের ব্যাপার, তারা কিভাবে সাজবে। তো চুল ধুয়েছে মেঘ আমাদের, হ্যাঁ শ্যাম্পু ট্যাম্পু করেছে, ব্রেকফাস্টের আগেই সকাল সকাল কাজ সেরে নিয়েছে মেয়ে। অ্যান্ড সি স্যাট ড্রিঙ্কিং হার কফি, এবং বসে বসে তার কফি খাচ্ছে। বাবা বড় লোকই ব্যাপার, তোমার আমার মতো নয়, হ্যাঁ যে চান করে রোদে চুল শুকুতে যাবে, কফি খাচ্ছে এখন, চাটা ওরা খায় না, হ্যাঁ বড় লোকের ব্যাপার তো। যাই হোক, ইন গ্রিন টারবান,
এবং তার চুলটা কি দিয়ে মোড়ানো আছে গো, সবুজ রঙের একটা পাগড়ি দিয়ে, মানে কাইন্ড অফ তোয়ালে দিয়ে বলতে পারো। ওসব বাপু আমরা পাই না, তোয়ালে তো দূরের থাক, একটা গামছা, তাও আবার ছেঁড়াটা, মা বলে ছেঁড়াটা নেই, ভালো গামছাটা ভেজাস না, তাই তো, ছেঁড়া চুলটা ছেঁড়া দি বাঁধ, চুল লেগে যাবে, নোংরা হয়ে যাবে, ভালোটা তোমরা পাবে না। কিন্তু ওই যে বড় লোক তোয়ালে দিয়ে চুলটা বেঁধেছে, সুন্দর করে এইভাবে চুলটা রেখেছে কাঁধের ওপর, আর এরকম সুন্দর করে কফিতে চুমুক দিচ্ছে, আহা, সকালটাই একবার পাল্টে গেল। বেশ, যদি আমরা এমন জীবন পেতাম। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পেড অন ইচ চিক। কি সুন্দর ডেসক্রিপশন, এই যে এত সুন্দর বর্ণনা, কি বলছে, তার দুই গালে, হ্যাঁ, ইচ চিক, প্রত্যেক গালে কি ঝুলছে, ওয়েট কার্ল স্ট্যাম্পড, স্ট্যাম্পড মানে ঝুলছে, ওয়েট কার্ল, ভিজে কোঁকড়া চুল, আহা কি অপূর্ব সুন্দর না। মেয়েদের চুল যদি এইভাবে কোঁকড়ানো হয়ে থাকে, হ্যাঁ, বেশ পাশ থেকে দেখবে আমাদের ছেলেরা, তখন বলবে কি সুন্দর দেখতে তোমায়, আহা। তো যাই হোক, লেখিকা বর্ণনা দিচ্ছে যে আমাদের মেঘের চুল এভাবে সুন্দর করে ঝুলছে, মানে লেখিকা নিজেই যেন প্রেমে পড়ে যাচ্ছে তার। আর যদিও তিনি লেখিকা, কিন্তু সৌন্দর্যের প্রেমিক তো সবাই হতে পারে, তাই না। বেশ, এরপর কি বলা হচ্ছে, জো দ্য বাটারফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন সিল্ক পেটিকোট অ্যান্ড কিমোনো জ্যাকেট। জো, যাকে প্রজাপতি বলা যায়, প্রজাপতি বলা যায় কেন, প্রজাপতি কোনো জায়গায় স্থিরভাবে বসে না বাবা, এক জায়গায় বসে উড়ে চলে যায়। আর প্রজাপতি কি, তার শরীরের থেকে ডানাগুলো বড়, তাই না। আর জোয়ের পোশাকটা কি, পেটিকোট, মানে ওই কাইন্ড অফ কি বলো যেন তোমরা ওটাকে, আরে লেহেঙ্গা, লেহেঙ্গা যাকে বলা হচ্ছে, হ্যাঁ, লেহেঙ্গা জাতীয় পোশাক পরে আছে। এইবার সে কি করছে, লেহেঙ্গা ধরে এরকম করে আসছে, আবার এরকম করে যাচ্ছে, এরকম করে আসছে আর যাচ্ছে। আর মেয়েরা ধরো তো মানে নিজের থেকে বেশি লেহেঙ্গা ক্যারি করতে বেশি সময় লেগে যায় তাদের, তো আমাদের জো তাই করছে, লেহেঙ্গা ধরে যাচ্ছে আর আসছে। এবার কথা হলো, বলো তো লেহেঙ্গা তুলে বারবার আসা আর যাওয়া করে কারো কাজ করা হয়, কাজ করা হয় না, ওটা কাজে ফাঁকি দেওয়া হয়, ঠিক আছে। তো মেয়ের ওটা কিন্তু পরে একটু সুন্দর দেখতে লাগবে, কাজ করতে হতে পারবে না বাবা। তো যথারীতি জো তাই একটা পেটিকোট পরেছে, অর্থাৎ লেহেঙ্গা পরে ঘুরছে, তাহলে জো ওখানে যেতে পারবে না কাজের জন্য। বেশ, তাহলে মেঘ চুলে শ্যাম্পু করেছে তাই যেতে পারছে না, জো লেহেঙ্গা পরে ঘোরাঘুরি করছে তাই অত ছোটাছুটিও করতে পারবে না, তাই ও যেতে পারবে না। এরপর কি হচ্ছে দেখি, ইউ উইল হ্যাভ টু গো লরা, লরা তোমাকেই যেতে হবে। এরা কেন যেতে পারবে না বললো, মা বলছে লরা তোমাকেই যেতে হবে, কিছু করার নাই। কিন্তু মা তো এত সহজে ছেড়ে দেবে না, মানে মেয়ের ওপর জোর করে চাপিয়ে দিলে কি, মেয়ে একটু বিকৃত হতে পারে, মনটা খারাপ হতে পারে, ওদের বেলায় এত যত্ন, আমার বেলায় কিছুই নাই, যত কাজ আমাকেই করতে হবে। কিন্তু মাও চালাক আছে, মা আবার চালাকি করে কেমন প্রশংসা করছে দেখো, বলছে ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, তুমিই তো সবার মধ্যে সৃজনশীল, অর্থাৎ সৌন্দর্য বোধ তোমার মধ্যে আছে। এই যে হয়ে গেল, সে বাঙালি হোক বা ইংরেজ হোক, পাম্পিং মেশিন অলওয়েজ চালানো থাকলে আমরা খুশি হয়ে যাই, তাই তো, অর্থাৎ অয়েলিং মাস্ট। মা মেয়েকে অয়েলিং করে দিচ্ছে, বলছে তোমার মধ্যে সৌন্দর্য বোধটা বেশি, তাই তুমিই যাও, মেয়ে খুশি। অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা একেবারে উঠতে উঠতে চলে গেল, বাপরে মা বলেছে আমি সব থেকে সৃজনশীল, মানে আমার কাজটা খুব ভালোই হয়, মেয়ে খুব খুশি, লাফি লাফি চলে গেল, স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। তাহলে এইবার জানতে পারলাম ব্রেকফাস্টে তারা কি খাচ্ছিল, ব্রেকফাস্টে কি খাচ্ছিল, ব্রেড অ্যান্ড বাটার। ওরে বাপরে, এ তো বড় লোকের খাবার, আমরা ব্রেডে বাটার লাগাতে হলে 5 বার চাকুটে এদিক ওদিক করি, চাকুটা ফেলে দেবো কোন দিকে তার নাই ঠিক, তাই তো। তারপর বলে দূর, হাতে করে নে, হাতে করে দে, তাড়াতাড়ি হবে, সুবিধা হবে, তাই না। ব্রেড অ্যান্ড বাটার খেয়ে বাবু আমাদের প্রাতরাশ হবে না, ওতে আমাদের পেট ভরবে না, একটু চা দাও, এক বাটি মুড়ি দাও দেখি, দেখছি তারপর আমি, তারপর যাই হোক, প্রাতরাশ বড় লোকের খাবার, ব্রেড অ্যান্ড বাটারই খাবে গো, আমাদের মতো তা নয়। তো তখনও লরার হাতে ব্রেড অ্যান্ড বাটারটা ছিল, ওই যে বলেছে না ব্রেকফাস্টটা কমপ্লিট হয়নি, তার আগেই চলে এসেছিল এরা, ডেকোরেশনের লোকেরা। তো লরা ওই ব্রেড অ্যান্ড বাটারটা এক হাতে করে নিয়েছে, আর এক হাতে ছুট, মা প্রশংসা করেছে, ছুটে গিয়েছে তাদের কাছে, ডেকোরেশনের লোকের কাছে। এরপর কি হচ্ছে দেখি, ইটস সো ডিলিশিয়াস, এটা খুব সুস্বাদু, টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস। এবার লরা সুস্বাদু বলছে কেন বলো তো, লরার কাছে এরকম সুযোগ আসে না, কিসের সুযোগ, বাইরে গিয়ে ব্রেকফাস্ট খাওয়া, বড়লোক বাড়ি, ম্যানারিজম মাস্ট, ঠিক আছে, ম্যানারিজম মাস্ট, তুমি যাই করো আর তাই করো, ম্যানার কামস ফার্স্ট দেয়ার, ঠিক আছে। তুমি কিন্তু ওখানে গিয়ে বলতে পারবে না কোনো উল্টো পাল্টা কথা, হ্যাঁ সেই কথাটাই তুমি ইংলিশে বললে সেটা ভালো,
ভালো কথা, হ্যাঁ, মানে একটাই স্ল্যাং তুমি বাংলা ইউজ করলে খারাপ, কিন্তু ওটাই তুমি ইংরেজিতে প্রয়োগ করলে ভালো। বাবারে কি অ্যারিস্টোক্রেটিক ব্যক্তি। ঠিক আছে, যাই হোক সেসব কথা আর বলছি না। তো বড়লোক বাড়ি কি বলবে যে না বাবা বাইরে যেও না, বাবা টাবা বলে না, তারা একটু অন্য কথা বলে, কি বলে গো, নো বেবি নো, বাইরে যাওয়া যাবে না, একদম না বেবি, তাই তো, এটা হচ্ছে ব্যাপার। তো সারা জীবন বেবিই থাকবে, সেই বেবি বেবি হয়ে যাবে তবুও কিন্তু সেই বেবি বেবিই থাকবে, ঠিক আছে, এটা বড়লোকদের একটা কালচার। তো লরার এটা ভালো লাগে, সে বাইরে গিয়ে খেতে পারবে পাউরুটিটা। লরা দেখো বড়লোক বাড়ির মেয়ে হলেও তার মধ্যে একটা রোমান্টিসিজম বেশি, প্রকৃতি কিন্তু ভালোবাসে, এটা তার একটা নিদর্শন। তাই বাইরে গিয়ে খাওয়াটা সে এনজয় করতে চায় বা এনজয় করতে পারে। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি সি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, ও কিন্তু জিনিস সাজাতে গোছাতে খুব ভালোবাসে। সি অলওয়েজ ফেল্ট, অর্থাৎ লরা সবসময় নিজের মনে হয় বা নিজে অনুভব করে, সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, লরা এই কাজটা অন্যান্য সকলের থেকেও খুব ভালোভাবে করতে পারে। মানে লরা কিন্তু একটি সেলফ বোস্টেড পার্সনও বটে, নিজের প্রশংসাটা পছন্দ করে, যার জন্য মা শুধু একবার বলেছে তোমার মতো সৃজনশীল মেয়ে তো হয় না, লাফিয়ে লাফিয়ে চলে গেছে একবারে কাজ করতে। এরপরে কি বলা হচ্ছে দেখি, এরপরে বাইরে কারা এসেছিল, এইবার কোশ্চেন যেটা পড়বো, দেখো লরা কি হবে, এবার লরার মনে একটু পুলক জাগবে গো, মানে পিরিত আসবে। দেখো এবার কি বলা হচ্ছে, যেটা হয় এই বয়সে এলে, সেই জিনিসটাই, 4 men, 4 জন পুরুষ, their short sleeves stood grouped together on the garden path, তাহলে 4 জন লোক তাদের শার্টের হাতটা গুটিয়ে বাগানের পথে দাঁড়িয়ে আছে, ব্যাস এই যে হয়ে গেল, এখানেই আমি বলে গেলাম, এটা হচ্ছে ব্যাপার। তো সেরকম, তো দেখা যাক, শার্ট গুটিয়ে শার্টের হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, এরপর কি বলা হচ্ছে, they carried staves covered with rolls of canvas and they had big tool bags slung on their backs, তাহলে তারা কি বহন করছে গো, ত্রিপল, সেটা মানে স্টেপস মানে অ্যাকচুয়ালি লাঠি দণ্ড, হ্যাঁ, সেটা কি দিয়ে মোড়ানো আছে, ওই যে তাঁবুর যে ত্রিপল গুলো সেইগুলো দিয়ে মোড়ানো আছে, হ্যাঁ, এবং সেটা পিঠে ঝুলিয়ে নিয়ে এসছে, অর্থাৎ টেন্টটা করবে, সেই টেন্টের মেটেরিয়াল গুলো তারা নিয়ে এসেছে। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে দেখে বেশ অ্যাট্রাকটিভ লাগছিল, তাই না? ওই যে আমাদের যেমন জিমি ভ্যালেন্টাইন অ্যানাবেলকে দেখি প্রথম দেখায় বলেছিল না যে আমি কি ছিলাম সব ভুলে গেছি, এখানে আমাদের লেডি জিমি ভ্যালেন্টাইন এসছে গো, লরা, ঠিক আছে, ছেলেগুলোকে দেখে পাগল হয়ে গেছে, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে আর কি, লরার যাকে বলা যায় না, চলো, মানে গার্ডেন পার্টিতে লরার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। এরপর কি হচ্ছে দেখি, না কি বলা হচ্ছে দেখি, লরা wished now that she was not holding that piece of bread and butter, লরা মনে মনে ভাবছে, মানে দেখো এক মুহূর্তে এই যে সাইকোলজিক্যাল টেনশন যাকে বলা হয় বা সাইকোলজিক্যাল চেঞ্জ, লরা কিন্তু ছোট মেয়ে, তার 14 বছর বয়সী মেয়ে একটা, মুহূর্তের মধ্যে ছেলেদেরকে দেখার পর তার মধ্যে কি সাইকোলজিক্যাল পরিবর্তনটা এলো, সঙ্গে সঙ্গে ভাবছে আমি যদি ব্রেড এন্ড বাটারটা না ধরে রাখতাম খারাপ দেখাবে না, আর সামনে সুপুরুষ দাঁড়িয়ে আছে, তার সামনে তুমি একটা আধ খাওয়া ব্রেড এন্ড বাটার ধরে দাঁড়িয়ে আছো, ইস কি ব্যাপার, পুরো ইমেজটাই খারাপ। এরপর কি বলা হচ্ছে দেখো, piece of bread and butter, but there was nowhere to put it and she couldn't possibly throw it away, এবার কি বলা হচ্ছে, সেটা রাখার মতো কোনো আশেপাশে জায়গাও ছিল না, আবার ওটা ফেলেও দিতে পারছে না, খুব টেস্টি লাগে ব্রেড এন্ড বাটার, খাবার আগে ভাই, তাই তো, মানে দুনিয়া চুলোয় যাক, পেট আগে ভরা চাই, এর হচ্ছে কথা। ব্রেড এন্ড বাটার তো আছে, ওটা ফেলেও দেওয়া যায় না, সামনে সুপুরুষ দাঁড়িয়ে আছে, ওদেরকে ইগনোরও করা যায় না, এরকম ভাবে তো চলবে না, মানে ব্যাপারটা এখন দোটানায় পড়ে গেছে। এরপর কি হচ্ছে দেখি, লরা কি করছে, সি ব্লাস্ট, লরা একটু ব্লাশ করলো গো, মানে একটু মুখটাতে লাল আভা হয়ে গেল, হবে না, সামনে 4টে সুপুরুষ দেখেছে বলে কথা। এরপর কি হচ্ছে দেখি, কোথায় ছিলাম জানো, হ্যাঁ, and tried to look severe and even a little bit short-sighted as she came up to them, দেখো লরা তো মনে মনে ব্লাশ করছে, দিল মে লাড্ডু ফুটা, বাট দিল মে লাড্ডু ফুটা কিন্তু মুখ মে হলে হবে না, অর্থাৎ মুখে হলে হবে না, তাই তো। তো লরা কি করলো, মনে মনে একটু লাল হচ্ছে, উদ্দীপিত হচ্ছে, কিন্তু তাদের সামনে একটু বেশ সিভিয়ার, মানে একটু কঠোর রূপ নিয়ে এলো, হ্যাঁ, অ্যান্ড শর্ট সাইটেড, শর্ট সাইটেড মানে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করলো যে হ্যাঁ আমি খুব গম্ভীর মানুষ, হ্যাঁ বড় বড় সড়ো মানুষ, বাড়ি মালিকিন, মালকিন নয় মালকিনের মেয়ে, যাই হোক,
অ্যান্ড কেম আপ টু দেম, এবং তাদের কাছে এলো। বাবা দেখানো যাবে না, একই রকম কিন্তু আমাদের অ্যানাবেল অ্যাডামসও দেখায়নি জিমির সামনে। হ্যাঁ, অ্যানাবেল অ্যাডামসও কিন্তু খুব মনে মনে ব্লাশ করেছিল, জিমিকে সেটা বুঝতে দিলে হবে না, গট গট করে নেমে চলে গেছিল। আমাদের লরাও কিন্তু সেই একই। ছেলেদের বুঝতে দেওয়া যাবে না, মেয়েরা যতই আমরা মনে মনে ব্লাশ করি, মানে আমি মেয়ে নই, আবারও বলছি। বেশ, তারপর তাহলে এবার লরা ওদের সামনে এলো, এসে কি বলছে, গুড মর্নিং সি সেইড, কপিং হার মাদার্স ভয়েস, মায়ের কণ্ঠস্বরটা দেখো। ছোট মেয়েদের মধ্যে এবং ছোট ছেলেদের মধ্যে তাদের কপি করার টেন্ডেন্সি থাকে। ছেলেদের জেনারেলি বাবাকে কপি করার টেন্ডেন্সি থাকে, মেয়েদের জেনারেলি মাকে কপি করার টেন্ডেন্সিটা থাকে। হ্যাঁ, মেয়েদের মধ্যে আবার বাবাকেও কপি করার টেন্ডেন্সিটা থাকে অনেক সময়, কিন্তু যখন কথা বলার যে স্টাইল সেটাতে কিন্তু তারা মাকে অনুসরণ করার চেষ্টাটা করে। তো লরাও সেটাই করলো, মাকে অনুসরণ করে বলছে গুড মর্নিং। বাড়ি অভিজ্ঞ ব্যক্তি একটা এসেছেন, এটা ভাব তো দেখাতে হবে। বাট কিন্তু কিন্তু কি হলো, দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট সি ওয়াজ অ্যাসেমড, অর্থাৎ লরার সাউন্ডটা এতটাই ভয়ের সঙ্গে মিশ্রিত হয়ে গেছিল যে সে লরা কথাটা বলি লজ্জিত হলো। মানে গুড মর্নিংটা কিভাবে বলেছিল, গুড মর্নিং করে বলতে পারে না, মানে হয়তো বলতে গুড মর্নিং গুড মর্নিং এরকম হয়ে গেছিল একই তো ব্যাপারটা আর কি। হ্যাঁ, মানে না মা হয়েছে না নিজের হয়েছে, মানে এমন একটা বিকৃত সাউন্ড হয়ে গেছে যে সেটা শুনে যে কেউ হেঁটে ফেলবে। এবার ধরো তোমার একটা এরকম হ্যান্ডসাম ছেলের সামনে দাঁড়িয়ে আছো, এখন তোমার যদি এরকম অকওয়ার্ড সিচুয়েশনে এরকম অকওয়ার্ড কথা বলে বসো, তুমি তো হাসির পাত্র হয়ে যাবে গো। তাহলে ব্যাপারটা সেরকম হলো, লরা একটু হাসির পাত্র হয়ে গেছে। অ্যান্ড স্ট্যামার্ড লাইক আ লিটল গার্ল, এবং তখন আমতা আমতা করতে লাগলো ছোট মেয়ের মতো, মানে মানে করতে লাগলো আর কি। হ্যাঁ, ও ইউ হ্যাভ ইউ কাম, মানে মাঝে কথাগুলো সব কিন্তু উজ্জ্ব হয়ে গেছে। দেখো ও ই আর আছে, দেখো হ্যাভ, ওখানে কি কথা বলবো খুঁজে পাচ্ছিল না, আমতা আমতা করছিল। হ্যাভ ইউ কাম, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কিউ, মানে তোমরা কি তাবু খাটাতে এসছো, মানে ঢাকা দেওয়ার চেষ্টা করছে আর কি, রুটে ফিরে আসার চেষ্টা করছে কথাটা ফিরিয়ে। দ্যাটস রাইট মিস, ডেকোরেশনের লোকগুলো তখন কি বলছে, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ম্যাডাম। সেড দ্য টলেস্ট অফ দ্য মেন, ওই লোকগুলোর মধ্যে সব থেকে লম্বা ছিল সে বললো, এই যে একেতেই তো দিল মে লাড্ডু ফোটা, তারপর আবার মেয়েরা যদি একটু লম্বা ছেলে থাকে ডবল ডবল লাড্ডু ফোটা, তাই তো এরকম একটা ব্যাপার ঘটে। যাই হোক, আবার বলছে আমি কিন্তু মেয়ে নই, মেয়েদের বৈশিষ্ট্যগুলো জানি। চলো এরপর কি বলছে, আ ল্যাঙ্কি ফ্রিকলড ফেলো। ল্যাঙ্কি মানে হচ্ছে গিয়ে লম্বা, ফ্রিকল মানে হচ্ছে রোগা, লম্বা রোগা করে। হ্যাঁ, তার মানে ভেবে নিও নয় লম্বা রোগা করে, হ্যাঁ চুলে এরকম কালার করে টিকটক বয় ভেবে নিও না। যাই হোক, আমাদের এটা ভদ্র ছেলে, লম্বা রোগা করে লোকটি। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, তারপর সে তার টুল ব্যাগটাকে নামালো। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, ছেলেটিও কম যায় না, ছেলেটি বুঝে গেছে ব্যাপারটা কি। তো কি করলো, তো তার টুপিটা ঘোরালো, ঘুরিয়ে একটু আমাদের লড়ার দিকে তাকিয়ে করে হাসলো আর কি। হ্যাঁ, মানে একটা ঠোঁটের করলে হাসি, ব্যাস হাসি তো ফাঁসি, সেরকম একটা ব্যাপার আর কি। এখন কে ফাঁসলো না ফাঁসলো আমরা জানি না, বাট একটা ফাঁসানোর চেষ্টা এবং ফাঁসাফাঁসি চলছে, এটা বুঝতে পারছি। দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ আমরা ওই কাজেই এসেছি, মানে তাবু খাটাতেই এসেছি, ছেলেটা বলছে। তাহলে এদের দুজনের মধ্যে কিন্তু কথা চলে যাচ্ছে, লরা এবং লম্বা ছেলেটার মাঝে। দেখবে এই সিচুয়েশন গুলো কিন্তু আমাদের মাঝেও হয়, 4-5 জন বন্ধুর মাঝে দেখবে একটি ছেলে এবং একটি মেয়ে গল্প করে যাচ্ছে, বাকি 3-4 জন কিন্তু গল্পটাকে অনুভব করে যাচ্ছে। এবার তাদের রিয়াকশন কি হয় দেখা যাক আস্তে আস্তে কি পাচ্ছে। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, সো ফ্রেন্ডলি দ্যাট লরা রিকভার্ড। আহা, দেখো লরা রিকভার্ড, লরা সেরে উঠলো। তার মানে লরার মনে যে দুঃখ ছিল, কষ্ট ছিল, 4 দেয়ালের মধ্যে আবদ্ধ থাকতে থাকতে সে হাঁপিয়ে উঠেছে। রিকভার্ড কি দেখে, তার হাসি দেখে। ওই যে বলেছিলাম না হাসি তো ফাঁসি, তো লরা বোধহয় অর্থ ফাঁসি হয়েছে বলাই যায়। ছেলেটার হাসি এতটাই মিষ্টি ছিল যে লরা একেবারে বিগলিত হয়ে গেল। What nice eyes he had, small but such a dark blue. ওই কি একটা হানি সিং এর গান আছে না তোমাদের, ব্লু আইজ হিপনোটাইজ, তো সেই ব্যাপারটা হয়ে গেছে। তো তো মানে ছেলেটার ব্লু আইজ আমাদের লরাকে হিপনোটাইজ করে দিয়েছে। হ্যাঁ, তো মানে একদম দেখো গান চলে আসছে আমাদের এখানে, একদম হানি সিং এর ভাষায় হিপনোটাইজ আমাদের লরা। ছেলেটার নীল গাঢ় চোখ লরাকে একেবারে বিমোহিত করে দিল। বেশ, এরপর কি হচ্ছে দেখি। And now she looked at the others. তারপর এবার একটু অন্যদিকে তাকাচ্ছে, মানে খেয়াল করেছে আচ্ছা বাকিরাও তো আছে চেলা চামন্ত গুলো। They were smiling too.
তারাও কিন্তু হাসছিল। মানে বাকি ওই যে বললাম বন্ধুরা 3-4 জন থাকলে একজন দাঁড়িয়ে আরেকজনের সাথে গল্প করলে, বাহ বাহ বন্ধু ভালোই তো চলছে, এরকম একটা গল্প চলে না, তো সেরকম ব্যাপার আর কি। তারা একটু হাসছিল, ঠিক আছে। একদম দেখো আমাদের জেনারেশনে আমাদের চারপাশে বন্ধুদের মধ্যে যা হয় তেমনই একটা ব্যাপার, তারাও কিন্তু হাসছিল। চিয়ার আপ, মানে ওই যে বলে না লাগে রহম উন্না, তো সেরকম একটা ব্যাপার আর কি। চিয়ার আপ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উই ডোন্ট বাইট, আমরা কোনো কথা বলবো না। দেয়ার স্মাইল সেম টু সে, তাদের হাসিটাই কিন্তু সে কথাটা বলছিল, অর্থাৎ তারা কিন্তু অ্যাকচুয়ালি কথাটা বলে না। তাদের যে হাসিটা মানে এরকম যে বন্ধু হাসি, বাহ বন্ধু বাহ, এই যে একটা হাসি, ওই হাসিটাই যেন কথা বলে দিচ্ছিল যে বন্ধু চালিয়ে যাও, হচ্ছে, লাইনে চলে এসেছো, আমরা কিছু বলছি না, করে যাও করে যাও, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার যেন এই জায়গাটায় চলছে, বেশ ইন্টারেস্টিং। মানে আমাদের জেনারেশন এবং আমাদের এজে এরকমটাই হয়তো ঘটে থাকে। বেশ, এরপর কি বলছে, হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, এই কাজের লোকগুলো কত ভালো, অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মর্নিং, আজকের সকালটা কত সুন্দর। মানুষ প্রেমে পড়লে আর সবকিছুই চারদিকে সুন্দর হয়, ওই যে দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়, তাই না? তো সেই দিল গার্ডেন গার্ডেন হয়েছে, সকালটা খুব সুন্দর লাগছে, লাগে গো লাগে। সকালবেলা ভালোবাসা মানুষটা একটা গুড মর্নিং বলবে তবেই না সুন্দর লাগবে, তাই তো? আর না বললেই বাবু রাগ হবে। যাই হোক, পরের কথায় আসি, চলো। She must not mention the morning, she must be business like the market, তাকে সকালের কথাটা বলা উচিত নয়, ও বিজনেসটা নিয়ে হয়তো ব্যস্ত রাখা উচিত, মানে তাবু খাটানোর বিজনেস। লরা কিন্তু মনে মনে ভাবছে, কিন্তু তখন আবার মনে পড়ছে যে না, ও তো কাজে এসেছে, এত কিছু বলা উচিত হচ্ছে না আমার। ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু, আসলে লিলি লনটা বা লিলির ক্ষেত্রটা যে রয়েছে ওটা কি হবে, মানে এটা কি চলবে, মানে থাকবে এটা? And she pointed to the lily lawn with the hand that did not hold the bread and butter. They turned, they stared the direction. A little fat chap thrust out his underlip and the tall fellow front. এবার কথা হচ্ছে যে এরা জিজ্ঞেস করলো তাহলে তাঁবুটা কোথায় তৈরি হবে বলুন। তখন আমাদের যে লরা, সে কি করলো, যে হাতে পাউরুটিটা ছিল না, এক হাতে কিন্তু ধরেই আছে, অজান্তে হাত খাওয়া পাউরুটি হাতে ধরে আছে, আর এক হাতে তোর ফাঁকা আছে, তখন এক হাত দিয়ে দেখাচ্ছে ওই যে ওই লিলি লিলি লনটা যেটা রয়েছে ওইখানে করুন। এই কথাটা শুনে একটা মোটা করে লোক ছিল, হ্যাঁ, প্রত্যেক দলে একটা থাকবেই সঙ্গী আমাদের, হ্যাঁ। তো ফুটবল একটা ছিল, তো সে ফুটবল কি বলছে, মানে মোটা করে লোকটা তখন কি বলছে, সে কি করছে না, থার্স্ট হিজ লোয়ার লিফ, মানে সরি আপার লিফ বোধ আছে না, আন্ডার লিফ, সরি হ্যাঁ লোয়ার লিফ, নিচের ছোট্ট মানে খুব সন্তুষ্ট নয় আর কি, হ্যাঁ, ডাইরেকশনটা দেখে। আর যে লম্বা করে ছেলে তখন এমনি করে ভুরু কঁচকাচ্ছে ওই জায়গাটায়, মানে ওদের ওই জায়গাটা ঠিক পছন্দ হচ্ছে না। বেশ, এরপর কি বলছে দেখি, আই ডোন্ট ফ্যান্সি ইট সেইড হি, সে বললো আমার এই জায়গাটা ঠিক পছন্দ না। নট কনস্পিসিয়াস এনাফ, কনস্পিসিয়াস মানে নজরে আসা, ঠিক আছে, অতটা নজরে আসবে না, মানে আপনি যেখানে টেন্টটা করতে বলছেন পছন্দ হচ্ছে না। লোকে গার্ডেন পার্টিতে আসবে, এসে সুন্দর করে ডেকোরেট করা আর টেন্টটাকে দেখবে, তবেই না আসল মজাটা। আমি যেখানে বলছি একটু দূরে হয়ে যাচ্ছে না, লোকে এসে নজরে পড়বে না, এই কথাটা ও সাজেস্ট করছে ছেলেটা। You see, with a thing like Marquis, and he turned to Laura in his easy way, you want to put it somewhere where it will give you a bang slap in the eye if you follow me. এবারে ছেলেটা তখন সাজেস্ট করছে, যদি আপনি আমার কথা শোনেন, ইফ ইউ ফলো মি, আমি কি বলবো, আমি মানে লরার দিকে ঘুরে ছেলেটা কথাটা বলছে যে আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি আমার কথাটা শোনেন তো ওইখানে এটা করে লাভ নেই, ঠিক আছে, মানে এমন জায়গায় রাখতে হবে, ব্যাং ইট স্ল্যাপ, মানে চর মারবে না, মানে তাঁবুটা চর মারবে না, ব্যাং ইট স্ল্যাপ মানে ঢুকেই চোখে নজরে পড়বে, ঠিক আছে, এগুলো একটা ফ্রেজ। ব্যাং ইট স্ল্যাপ মানে যেটা সঙ্গে সঙ্গে চোখে নজরে আসে, তাহলে আমি সাজেস্ট করবো তাঁবুটা এমন একটা জায়গায় করুন যেটা ঢুকেই লোকের নজরে পড়বে। Laura upbringing made her wonder for a moment whether it was quite respectful of a workman to talk to her of bang slap in the eye, but she did quite follow him. এইবার এই যে কথাটা ছিল যে বললাম না, bang slap in the eye, this is called slang, মানে টাইপ অফ স্ল্যাং। কাদের জন্য, ওই যে বলেছিলাম না, বড় লোকের বাড়িতে তুমি বাংলায় বলতে পারো, মানে বাংলায় বললে হবে না, দ্যাট ইজ স্ল্যাং, কিন্তু তুমি একটু ভালো করে ইংলিশে বললে দ্যাট ইজ নট আ স্ল্যাং। কিন্তু এরা তো সবাই ইংলিশ, তো এতে তো বাংলা কোনো গল্প নেই,
ইংলিশের দুটো পার্ট রয়েছে, কলোকুয়াল অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ। অ্যারিস্টোক্রেটিক যেটা আপার ক্লাস যারা তারা বলে, আর কলোকুয়াল মানে চলিত ইংলিশ যেটা। তো এরা দেখো ওয়ার্কম্যান, যারা ওয়ার্কম্যান তাদের ভাষা তোমরা ভালো করেই জানো, তারা কি কি ভাষা প্রয়োগ করে, হ্যাঁ সে ভাষা এখানে আনা যায় না। তো সেই কাজের সময় তারা নানান ভাবে নিজেদের মধ্যে কথা বলে, তো নানান ভাষা প্রয়োগ করে। এবার এরা কি অত বেঁধে ধরে কথা বলবে? ব্যাং আ স্লাভ ইন দ্য আই, এটা একটা স্লাং এর মতো। তো লরা তখন ভাবছে একজন কাজের লোক আমার সামনে এরকম ভাষা প্রয়োগ করছে, এটা কি উচিত হচ্ছে? যাই হোক সেটা মনে মনে ভাবলো, বাট পরক্ষণে সে কিন্তু তাদের কথাটাই ফলো করলো। মানে ওরা যে কথাটা বললো যে ওখানে বললে ঠিকঠাক নজরে আসবে না, এমন জায়গায় একটা করুন যেটা নজরে আসে। লরা মনে মনে ভাবলো যে কথাটা বলটা ঠিক হচ্ছে না। দেখো লরা যতই অ্যাক্ট করুক যে আমি বড় পার্সন, কিন্তু আদতে তো তার অতটা সাহস নাই ওদের মুখের উপর কথা বলা। তাই মনে মনে যা ভাবার ভাবছে, কিন্তু মুখে বলতে পারছে না কিছুই। এরপর কি হচ্ছে দেখি। আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, দেখো টেনিস কোর্ট আছে বাড়িতে, আবার মানে যে সে বড় লোক নয়, ভালোই বুঝতে পারছো, বাড়িতে টেনিস কোর্ট আছে। আমাদের তো কারো বাড়িতে উঠুনই নাই, টেনিস কোর্ট তো দূরে থাক, হ্যাঁ মানে কোর্ট ইয়ার্ডই নাই আমাদের কারোর। বেশ, সি সাজেস্টেড, অর্থাৎ টেনিস কোর্টের দিকে ঘুরে লরা বলল এইখানে হবে, মানে টেনিস কোর্টটাই করলে হবে, জিজ্ঞেস করছে। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, তখন লরা বলছে কিন্তু এখানে করলে ব্যান্ডটা আবার এক কোণে হয়ে যাবে, মানে যে ব্যান্ড পার্টিটা আসবে, নাচা গানা হবে তো ব্যান্ড পার্টি আসবে, তো ব্যান্ড পার্টিটা মনে হচ্ছে এক কোণে হয়ে যাবে এখানে করলে। গোয়িং টু হ্যাভ আ ব্যান্ড আর ইউ, আচ্ছা আপনাদের পার্টিতে ব্যান্ডও থাকছে, আচ্ছা। সেইড অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান, ওই কাজের লোকগুলোর আর একজন বলল। হি ওয়াজ পেল, সে ছিল ফ্যাকাশে বা বিবর্ণ টাইপের, মানে ক্লান্ত হয়ে গেছে আর কি যাকে বলা যায়। এক মিনিট। হি হ্যাড আ হ্যাগার্ড লুক as his dark eyes scanned the tennis court. What was he thinking? তাহলে আরেকজন মজদুর যে ছিল তার মানে সে একটু ফ্যাকাশে ছিল, তার গাঢ় চোখগুলো তখন ক্লান্ত হয়ে গেছিল, দেখাচ্ছিল। সে টেনিস কোর্টের দিকে তাকালো এবং তাকিয়ে কি যেন একটা ভাবছিল। কি ভাবছিল আমরা কেউ জানি না। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কি ভাবছিল, এই কথাটা লরা বলছে। লরা বলছে লোকটা কি ভাবছে ওই টেনিস কোর্টটার দিকে তাকিয়ে, ঠিক আছে। বেশ, অনলি আ ভেরি স্মল ব্যান্ড, একটা ছোট ব্যান্ড, খুব বড় ব্যান্ড নয়। মানে লরা বলছে খুব বড় ব্যান্ড আসবে না, ছোট ব্যান্ড। সেই লরা জেন্টলি, খুব নম্রভাবে বলল, পারহ্যাপস হি উডন্ট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, আশা করি আপনারা কিছু মনে করবেন না যদি ব্যান্ডটা ছোটই হয়। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু তখন ওই লম্বা লোকটা একটু মাঝখানে কথা বলে একটু বাধা দিল। কি বলছে? লুক হিয়ার মিস, দ্যাটস দ্য প্লেস, এই যে এদিকে দেখান মিস, এই জায়গাটা করি, এই জায়গাটা, হ্যাঁ এগেন্স্ট দোজ ট্রিজ, ওই গাছগুলোর সামনে করি, এগেন্স্ট মানে এক্ষেত্রে সামনে, ওকে। ওভার দেয়ার, ওই যে ওখানে, দ্যাট উইল ডু ফাইন, এই জায়গাটাই ভালো হবে মনে হচ্ছে। এবার লম্বা ছেলেটা সাজেস্ট করছে, বুঝতেই পারছো তো লরা তো একটু ফিদা হয়ে আছে ধরো আমাদের লম্বা ছেলেটার উপর, কথা তো ফেলতে পারবে না গো বাবা, এত সহজে কি ফেলা যায়? ভালোবাসার মানুষ বলে, যদিও এখনো পরিপূর্ণ হয়নি। যাই হোক, লম্বা ছেলেটা তখন বলেছে ওইখানটা করলে ভালো হতো না, ওই গাছগুলোর সামনে মনে হয় ভালো হতো। বেশ, এগেন্স্ট দ্য ক্যারাকাস, এগেন্স্ট দ্য ক্যারাকাস, ওই ক্যারাকাস গাছগুলোর সামনে বলছেন। ক্যারাকাস এক ধরনের গাছ, ঠিক আছে, ক্যারাকাস গাছগুলোর সামনে বলছেন। দেন দ্য ক্যারাকাস ট্রি উড বি হিডেন, ওই গাছগুলো তো ঢাকা পড়ে যাবে। অ্যান্ড দে আর সো লাভলি, ওই গাছগুলো খুব সুন্দর, ওগুলো দেখতে পাওয়াটা দরকার। উইথ দেয়ার ব্রড গ্লিমিং লিভস, তাদের বড় বড় উজ্জ্বল পাতাগুলো। অ্যান্ড দেয়ার ক্লাস্টার অফ ইয়েলো ফ্রুটস, ওখানে হলুদ হলুদ ফুল মানে ফল আছে, সরি ফুল না ফল আছে, সেগুলো দেখতে বেশ সুন্দর। দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমাজিনড গ্রোয়িং অন আ ডেজার্ট আইল্যান্ড, এই গাছগুলো তো সেই ধরনের গাছ যেগুলোকে আমরা কল্পনা করতে পারি ডেজার্ট আইল্যান্ড, অর্থাৎ পরিত্যক্ত দ্বীপেতে পাওয়া যায়, তার মানে যে জায়গায় মানুষ যেতে পারে না। এই গাছগুলো এতটাই মানে রেয়ার বলা যেতে পারে। তাই এত সুন্দর গাছগুলোকে তাঁবু দিয়ে ঢাকা দিয়ে দেবো বলছেন, লরা সাজেস্ট করছে, মানে জিজ্ঞেস করছে। ডেজার্ট আইল্যান্ড প্রাউড solitary, lifting their leaves and fruits to the sun in a kind of silent splendor. এবার লরার মধ্যে তাকে ইমাজিনেশন পাওয়ারটা দেখতে পাবো। আমি বলেছিলাম না যখন ব্রেড নিয়ে বাইরে খেতে গেল, তার সেটা একটা প্রমাণ কি যে লরার মধ্যে একটু নেচার লাভ বেশি, বা সে একটু ইমাজিনেটিভ রোমান্টিক বেশি। দেখছি তো ছেলেটার নীল চোখ দেখে সে প্রেমে পড়ে যাচ্ছে, তো সে মধ্যে রোমান্টিসিজম রয়েছে। রোমান্টিসিজম যেখানে আছে সেখানে প্রেমে মানুষ পড়বি, সে সৌন্দর্যের প্রেমে পড়বেই পড়বে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। এবার লরা কি কল্পনা করছে যে এই গাছগুলো ওই ডেজার্টেড আইল্যান্ডে দেখা যায়, যারা
প্রাউড, গর্বিত হয়ে মাথা তুলে দাঁড়ায়, সলিটারি, একাকী থাকে যে গাছগুলো, লিফটিং দেয়ার লিভস, তাদের পাতাগুলো তুলে তারা কি করে, অ্যান্ড ফ্রুটস, ফলগুলো তোলে কোথায়, টু দ্য সান, রৌদ্রে, অর্থাৎ রৌদ্রে পাতা ফল এগুলো তারা মিলে ধরে। মানে একটা সুন্দর ইমাজিনেশন তার মধ্যে আসছে। আ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডর, এক ধরনের নিস্তব্ধ মহিমায়, মানে চারিদিকে শুদ্ধ কোনো আওয়াজ নাই, গাছগুলো কেবল একা একা আর একা। মাস্ট দে বি হিডেন বাই আ মার্কিউ, তাদেরকে কি একটা মার্কিউ দিয়ে থাকা খুব দরকার, মানে তাঁবুটা কি ওদের সামনে করাটা দরকার?